আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মানবিকতা। গল্পটি তাহলে শুরু করি। মা আসছি বলতে বলতে চটিতে পা গলাতে লাগলো সাগর। ঘর থেকে বেরোতে বেরোতে রোজকার মতো মার দুগ্গা দুগ্গা শুনতে শুনতে সরাসরি রাস্তায়। গলির মোড়ে পৌঁছে দেখে একটা ছোটোখাটো জটলা। জটলার পেছন দিকে পল্টু আর বিলেকে দেখতে পেল সাগর। পল্টু গত বছর হাই সেকেন্ডারি পাশ করতে পারেনি, আর বিলে কোনো রকমে পাশ করে নাইট কলেজে পড়ছে। সাগর মোটামুটি পড়াশোনায় ভালো, বটানিতে অনার্স নিয়েছে। রোজই 9:40 ট্রেন ধরে কলেজে যায়। ওদের দেখে জটলার ব্যাপারে জানতে চাইল চোখের ইশারায়। পল্টুরা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আরে মিত্রদের সুন্দরী মেয়েটা পাড়ার শিলেদের বেকার ছেলেটার সাথে ভেগেছে। সে কি রে, কবে? পরশু বোধ হয়। প্রথমে কিছু বলতে চায়নি বাড়ির লোক, কিন্তু দুদিন প্রায় কেটে গেল দেখে পুলিশের কাছে গিয়েছিল, তাতেই জানাজানি হয়েছে। পুলিশ কিছু করতে পারলো? কে জানে, ঝেড়ে কাশছে না কেউ। যাকগে, তুই বোধহয় কলেজে যাচ্ছিলি, যা যা, পরে কথা হবে, বলল পল্টু। পিছনে জটলার দিকে তাকাতে তাকাতে আর ভাবতে ভাবতে স্টেশন পৌঁছে গেল সাগর। প্রতিদিন এই সময়ে ট্রেনে সাগর কলেজে যাওয়ার চেষ্টা করে। এর আগের আর এর ঠিক পরের ট্রেনটায় প্রচণ্ড ভিড় হয়, তাই এটাতে একটু সুবিধাজনক যাত্রার আরাম কিছুটা হলেও উপভোগ করে। শহরতলির এইসব জায়গায় মোটামুটি নিত্যকার যাত্রীরা সবাই সবাইকে মুখ চেনে, কারো কারোর সাথে পরিচিতি আছে, তাই ট্রেন যাত্রাটা উপভোগ্য বলা যায়। বিধাননগরে নেমে আবার বাসে চড়ে তবে পৌঁছানো। বাসটাই একটু ঝামেলা করে মাঝে মাঝে। 3-4 দিন কেটে গেল একইভাবে। বন্ধুদের থেকে সাগর জানতে পারল মিত্রবাড়ির আর শিলবাড়ির ছেলে মেয়েটার কোনো খবর এখনও পাওয়া যায়নি। 2 মাস প্রায় কেটে যাওয়ার পর পাড়ার লোক ওদের খবর নেওয়া বন্ধ করে দিল, ভুলেই গেল বলা যায়। কিন্তু কেন যেন সাগর মাঝে মাঝেই ওদের কথা ভাবে। ওই 2 বাড়ির লোক তো পাড়ায় বিশেষ মিশত না। শিলদের বড় ছেলে দিল্লিতে থাকে, বউ বাচ্চা সমেত। বছরে একবার আসে হয়তো, বিশেষ কারোর সাথে ভাব নেই। আর মিত্রদের বরিষ্ঠ নাগরিক দাদু আগে পাড়ায় পুজো পার্বণে অংশ নিতেন। তার 2 ছেলের মানে মেয়েটির এক কাকা বিপত্নিক, অপত্যহীন এবং অসুস্থও বটে। মেয়েটির বাবা মা শান্তশিষ্ট মানুষ। বাবা কোনো একটি প্রাইভেট ফার্মে কাজ করেন, মাথা নিচু করে যাওয়া আসা করেন আগের মতোই। দাদু এই ঘটনার পর থেকে পাড়ায় মেশা প্রায় ছেড়েই দিয়েছেন। একদিন বিধাননগরের বাস স্টপে দাঁড়িয়েছিল সাগর। হঠাৎ মনে হলো মিত্রবাড়ির সেই মেয়েটাকে মানে শম্পাকে যেন দেখতে পেল রাস্তার ভিড়ে। প্রায় অদৃশ্য হয়ে গেল যেন মেয়েটা। ছুটে ছুটে হাঁপাতে হাঁপাতে কাছে গিয়ে ডাকল সাগর, শুনছেন, আপনি শম্পা না? দাঁড়ান 1 মিনিট। মেয়েটা চমকে ঘুরে দাঁড়ালো। কি বলবেন বলুন। তুমি কি আমাকে চেনো? আমি সাগর, তোমাদের পাড়াতেই থাকি। হ্যাঁ জানি, কিছু বলার আছে আমাকে? তুমি বাড়ি ফিরে যাচ্ছ না কেন? শুনেছি বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমার মা অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছেন। বাবা দাদুর অবস্থা চোখে দেখার যোগ্য নেই। তোমার মনে হয় না যা করেছো করেছো, ফিরে গিয়ে দুজনে মিলে 2 বাড়ির লোকেদের কাছে ক্ষমা চাওয়ার কথা? বলতে বলতে সাগর লক্ষ্য করল শম্পার চোখ জলে ভরে উঠেছে। অশ্রু সজল চোখে রুদ্ধ গলায় বলে উঠল, আমার যে ঘরে ফেরার মুখ নেই। কেন, কি হয়েছে? শম্পা চুপ করে অশ্রু সামলাচ্ছিল দেখে সাগর বলল, চলো ওই চায়ের দোকানটায় গিয়ে বসি। তোমার কিছু বলার থাকলে বলো, আমি না হয় 2 পিরিয়ড অফ দেব কলেজে। না না, সে কি, আমার জন্য আপনার পড়াশোনার ক্ষতি করবেন না। আমার তো যা হবার হয়ে গেছে, আর কিছু হবার নেই। সামনে চায়ের দোকানে বসে 2 চা চপের অর্ডার দিয়ে সাগর বলল, এবার বলো কি হয়েছে?
কিছুক্ষণ চুপ করে থেকে রুদ্ধ গলা পরিষ্কার করে বলতে শুরু করলো শম্পা। আমি বাবা মার একমাত্র সন্তান। কোনো দিন ভাবিনি তাদের দাদুকে এত কষ্ট দেব। আমি হায়ার সেকেন্ডারি পাশ করার পর কলেজে ভর্তি হবার কথা বলা মাত্র বাবা বললেন, আর পড়ার দরকার নেই, আমার আয় এত নয় যে তোমাকে উচ্চশিক্ষা করাতে পারবো। তোমার বিয়ের চেষ্টা করছি, তার জন্যও তো খরচাপাতি আছে, তুমি তৈরি হও। একটু চুপ করলো শম্পা, আবার গলা পরিষ্কার করে বলতে শুরু করলো। শঙ্কর সেই সময় আমাদের বাড়িতে কারণে অকারণে খুবই আসতো দাদুর কাছে। ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন দাদু, সেই সূত্রে মেম্বার হিসেবে দাদুর অনুগত। নানা রকম খেলা গল্প চলতো দাদুর সাথে। কেউ বুঝতো না, কিন্তু আমি বুঝতাম ওর চোখ আমার দিকে। একদিন সরাসরি সবার আড়ালে আমাকে প্রপোজ করে বসলো। আমি ভয় পেয়ে গেলাম। জানি ও বেকার, তাতে জাতে আমাদের চাইতে নিচু। এদিকে বাবা আমাকে বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। মা চান না এত তাড়াতাড়ি আমার বিয়ে দিতে। বাবাকে বোঝাচ্ছেন যাতে বাবা আমাকে কলেজে যেতে অনুমতি দেন। এই অবস্থায় আমি যেন হাতে চাঁদ পেলাম। কিছুদিন সময় চেয়ে নিলাম শঙ্করের থেকে। এই ফাঁকে ও আমাকে ছুতো নাতায় প্রেম নিবেদন করত, ছোঁয়ারও চেষ্টা করত। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, দু বাড়ির কেউই যখন এই বিয়েতে রাজি হবেন না, তখন পালানোই শ্রেয়। আমার কাছে কিছু টাকা কড়ি আর টুকরো টাকরা গহনা ছিল, সেগুলো নিয়ে এখানে বস্তি বাড়িতে ভাড়াটে হয়ে এলাম। ওই টাকায় কিছুদিন চলার পরে শঙ্কর আমার গয়না চেয়ে বসল। আমি দেব না করেও দিতে বাধ্য হলাম। ও বলল ও চাকরির চেষ্টা করছে, কিন্তু কিছু লক্ষণ তো দেখতে পেলাম না চাকরি পাবার। অবশেষে একদিন ঘুম থেকে উঠে দেখি শঙ্কর নেই, আর সাথে আমার বাকি গয়নাগুলোও নেই। শঙ্করের ফোনও বন্ধ, আমার ফোনেও রিচার্জ নেই, একদম যোগাযোগ বিচ্ছিন্ন। তবুও অন্য ভাড়াটিয়াদের মোবাইল থেকে ওকে ফোন করার চেষ্টা করে বিফল হয়েছি। অথচ আমি ফিরে যেতে পারিনি দুর্নামের ভয়ে। নিজের চাইতেও ভয় বাবা মা দাদুর দুর্নাম আর অপমানের। এতটা কথা বলার পর থামল শম্পা। সাগর একটু চিন্তা করে বলল, শম্পা, তুমি এই সময় এখানে আসতে পারবে পরশু, সব জিনিসপত্র নিয়ে, মানে তোমার বাসা ছেড়ে দিয়ে? আমি তোমার মার সাথে আলাদা করে কথা বলে তোমাকে বাড়িতে ফিরিয়ে দেবার ব্যবস্থা করতে পারবো আশা করি। অঝরে অশ্রু ঝরছে শম্পার চোখ দিয়ে। কথা বলার শক্তি হারিয়েছে সে, তবুও জোর করে বলতে পারল, আপনি আমার জন্য বিপদে পড়তে পারেন, বাড়ির লোকেরা আপনাকে অপমান করতে পারেন, এমনকি পাড়ার লোকেরা আপনার গায়েও কাদা ছোড়াছুড়ি করতে পারে। আপনি এতটা ঝুঁকি কেন নেবেন? সাগর হেসে বলল, আমার গায়ে এখনো মানুষের চামড়া আছে তো, তাই। তুমি এতে ভয় পেও না, নিজের কথা ভাবো। পরশুদিন এই সময় এখানে চলে এসো, সব কিছু চুকিয়ে দিয়ে। এই টাকাটা রাখো। শম্পা নিতে চাইছে না দেখে বলল, ধরে নাও, এটা ধার, পরে শোধ দিও। বলে জোর করে 1000 টাকা শম্পার হাতে গুঁজে দিল সাগর। শম্পা সত্যি নিতে চায়নি, কিন্তু সে যে নিরুপায়। কিছুই নেই তার। ভাড়া মেটালে তবেই সে নিষ্কৃতি পাবে তার এই সাময়িক বাসস্থান থেকে। সাগরও বিশেষ কিছু ধনী নয়, তবে কয়েকটা টিউশনি করে কিছু টাকা জমিয়েছে, তাই এইটুকু সাহায্য মেয়েটাকে করতে পারল। সেদিন বাড়ি ফেরার পথে সাগর শম্পাদের বাড়িতে গেল। খুব চিন্তায় ছিল যদি বাবা কাকা বা দাদু দরজা খোলেন, কিন্তু ভাগ্য ভালো ওর যে মাকেই সামনে পেয়ে গেল। ভদ্রমহিলাকে আগে কয়েকবার দেখেছে সাগর, এখন দেখল উনি যেন এই কিছুদিনেই অনেকটা বুড়িয়ে গেছেন। সাগর বলল, কাকিমা, আপনার সাথে একান্তে একটু কথা বলতে চাই, আসবো ভেতরে? ভদ্রমহিলার আচরণে এক ধরনের নিরাসক্তি উপলব্ধি করল সাগর। কোনো রকম ঔৎসুক্য না দেখিয়ে তিনি বললেন, আচ্ছা এসো। বাইরের ঘরে দুজনে বসল। এবার উনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে
সাগর গলা খাকারি দিয়ে শম্পার কথা বলতে শুরু করলো। শুনতে শুনতে শম্পার মার চোখ জলে ভরে উঠল। বললেন, কিন্তু ওর বাবা ওকে কিছুতেই ক্ষমা করবেন না, বার করে দেবেন। কাকিমা, আপনি একটু বাড়ির পুরুষদের বোঝাবার চেষ্টা করুন। ওরা এবং আপনি ওকে দয়া করে ক্ষমা করে দিন, আর ওকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দিন। পাড়ার লোক বা শিলেরা যা কিছু বলুক, ওর তাতে কিছু এসে যাবে না, কিন্তু আপনাদের ক্ষমা ওর নতুন জীবনের পাথেয় হতে পারবে। আমি ওর পড়ার ভার নিতে পারি, মানে ওকে কলেজে ভর্তি করিয়ে ওর জন্য 2-1টা টিউশনির ব্যবস্থা করতে চেষ্টা করতে পারি। 2 দিন পরে শম্পাকে সঙ্গে করে নিয়ে এলো সাগর, কিন্তু ওর সাথে শম্পার বাড়ি পর্যন্ত গেল না। দূর থেকে মা মেয়ের মিলন দৃশ্য দেখে নিশ্চিন্ত হয়ে ফিরে এলো নিজের বাড়িতে। মাকে সব জানালো সাগর। মা আশীর্বাদ করলেন ওকে, কিন্তু বললেন, সব ঠিক হয়ে যাবে তো মেয়েটার জীবনে সাগর? হ্যাঁ মা, ঠিক হতেই হবে। আমি কাল ওদের বাড়ি গিয়ে ওর বাবার সাথে কথা বলে ওর কলেজে ভর্তির ব্যবস্থা করব। জানি না উনি সহজে মেনে নেবেন কি না, কিন্তু মানতেই হবে, কারণ পড়াশোনা না করলে উনি ওর বিয়ে এখনই দিয়ে দেবেন, অথবা ও আবার বিপথে চলে যেতে পারে। তার জন্য ওর একটু হলেও কিছুটা নিজের পায়ে দাঁড়ানো দরকার। তাই কয়েকটা ছোট বাচ্চার টিউশনির ব্যবস্থা ওকে করে দিতে হবে। আমি আমার বন্ধুদের অলরেডি বলে রেখেছি, দেখি কি হয়। একটানা এত কথা বলে সাগর শেষে বলল, মা, আমি ঠিক করছি তো? অবশ্যই, এই না হলে আমার মা। চলো এবার খেতে যাই, বাবাকেও জানাই। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ডলি গোস্বামী, পাঠে জয়তী। ধন্যবাদ।